ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ সেকেন্ড টার্ম এক্সাম দ্বিতীয় পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদেরকে এই চ্যানেলে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদেরকে বলবো আজকের এমন কিছু প্রশ্ন উত্তর নিয়ে চলে আসা হয়েছে এবং সেটা চতুর্থ অধ্যায় থেকে ক্লাস 9-এর ইতিহাস বইয়ের। সেই চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। তো চলো দেখে নিই কী কী ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে এবং শুধুমাত্র আমরা যে কোশ্চেনই জানবো না, কোশ্চেনের সঙ্গে উত্তরও জানবো। ছোট প্রশ্ন থেকে বড় প্রশ্ন পর্যন্ত আজকে আমরা জানবো। তো যাই হোক, উইদাউট এনি ডিলে সরাসরি চলে যাব এবার সেই প্রশ্ন উত্তর পর্বে। তো তোমাদের বলবো এরকম রিলেটেড আপডেটস পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে বন্ধুদের কাছে, তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দাও। তো লেটস স্টার্ট। তো অধ্যায়ের নাম তোমরা দেখতে পাচ্ছ, শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, এবং সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 4 ক্লাস 9-এর ইতিহাস বইয়ের। তোমরা আশা করি ইতিহাস বই ক্লাস 9-এর চতুর্থ অধ্যায়টা পড়ে ফেলেছো। যদি এখনও না পড়ে থাকে অবশ্যই নোটসগুলো দেখার পর পড়ে নাও, দেখবে আরও ইজি হয়ে যাবে। সো প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর, যে কোন ঘটনাকে কেন্দ্র করে 1914 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও সার্বিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল? তো কোন ঘটনা? এখানে তোমার বলকান সংকট হবে না, মরক্কো সংকটও হবে না, সেরেজোভা হত্যাকাণ্ড হয়ে যাবে রাইট আনসার। উত্তর হবে সেরেজোভা হত্যাকাণ্ড, সেডেনের যুদ্ধ তো হবেই না। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো এবার, যে সুয়েজ খাল খনন করে কে? সুয়েজ খালকে খনন করেছে স্পেন, তো খনন করেনি। ইংল্যান্ডও খনন করেনি, জার্মানিও করেনি। রাইট আনসার হয়ে যাবে ফ্রান্স। ফ্রান্স হচ্ছে খনন করেছিল সুয়েজ খাল। নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো, যে কঙ্গো ফ্রি স্টেট কে গঠন করেছেন? কঙ্গো ফ্রি স্টেট গঠন করেছেন কে? তো এখানে জার্মানি তো হচ্ছেই না, এখানে জার্মানি হবে না, ফ্রান্স তো হবে না, ইংল্যান্ড হবে না, উত্তর হয়ে যাবে বেলজিয়াম। তো এইভাবে তোমাদেরকে কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি না পারো কোনো প্রশ্নের উত্তর বা অজানা থাকে অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করে নিতে পারো, পেন ডাউন করে নিতে পারো। নেক্সট তারপরে দেখো আছে কোশ্চেন, যে হবসনের সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা, এটা একটা বইয়ের নাম, এটা একটা বইয়ের নাম। তো সেই সাম্রাজ্যবাদের একটি সমীক্ষা, এই গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছিল? 1902, অবশ্যই 1902 হবে। 1912, 16, 22 কোনোটাই কিন্তু হবে না। নেক্সট কোশ্চেনে চলে আসবো, যে সর্বহারার যে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কথা, সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কথা কে বলেছেন? তো এখানে রবার্ট ওয়েন তো বলেননি, তো এখানে সিমো তো হবে না, এটা উত্তর হয়ে যাবে কার্ল মার্কস বলেছেন। নেক্সট কোশ্চেনে চলে আসবো, দেখো যে সাম্রাজ্যবাদ কথাটি কে প্রথম প্রচলন করেছেন? যে সাম্রাজ্যবাদ, এটা কিন্তু পরীক্ষায় 100% আসবে, তোমরা কিন্তু ভালো করে চোখ রাখো। তো সাম্রাজ্যবাদ কথাটি প্রথম কে প্রচলন করেছিলেন? আর্নল্ড টোয়েনবি হবে না, কারণ আর্নল্ড টোয়েনবি শিল্প বিপ্লব মানে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন কথাটি ব্যবহার করেছিলেন প্রথম, এটা কিন্তু মনে রাখবে। তো আর্নল্ড টোয়েনবি এখানে হচ্ছে না, শার্ল ফুরিয়ে হচ্ছে না, রবার্ট ওয়েন হচ্ছে রাইট আনসার। সাসিমো হবে না, রবার্ট ওয়েন হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেনে চলে যাব, যে জার্মানির জোলভারেন গড়ে উঠেছিল কত সালে গড়ে উঠেছিল? 1830 এখানে হবে না, এখানে 1834 হতে পারে। হ্যাঁ, 1834 হচ্ছে তোমার রাইট আনসার। 36-40 কোনোভাবেই হবে না। নেক্সট কোশ্চেনে চলে আসবো, যে 19 শতকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়? অপশানে রয়েছে, দেখো এখানে যে অপশান রয়েছে এশিয়া। অপশান দেখারই প্রয়োজন নেই, কারণ অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়, সোজা কথায় আমরা জানি আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন বলা হয়, আমরা প্রত্যেকেই জানি আফ্রিকা। তো এটা রাইট আনসার হয়ে যাবে আফ্রিকা। এসব এশিয়া কোনো উত্তর হবে না, রাইট আনসার হয়ে যাবে এখানে আফ্রিকা। নেক্সট কোশ্চেনে চলে আসবো, যে ফ্রান্সের রেলপথ নির্মাণের ক্ষেত্রে প্রথম যে সম্রাট বিশেষ ভূমিকা পালন করেছিল? তো নেপোলিয়ন বোনাপার্টের ভূমিকা ছিলই না, লুই ফিলিপ হবেই না, তৃতীয় নেপোলিয়ন হচ্ছে রাইট আনসার। এখানে অ্যাডলফ থিয়ার্সও হবে না। নেক্সট তারপরে কোশ্চেনে চলে আসবো, যে দ্বিতীয় বলকান যুদ্ধ কত সালে হয়েছিল? 1907। 1907 হয়নি, 1912 সালে হয়েছিল দ্বিতীয় বলকান যুদ্ধ। নেক্সট কোশ্চেন চলে আসবো, যে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল? তো প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ফ্রান্স জার্মানির সংঘাত হবে না, ইংল্যান্ড জার্মানির সংঘাতও হবে না, অস্ট্রেলিয়া না হবে না। এখানে যেটা রাইট আনসার সেটা হচ্ছে সেরেজোভা হত্যাকাণ্ড হবে। সেরেজোভা হত্যাকাণ্ড মানে প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম প্রত্যক্ষ কারণ ছিল হচ্ছে সেরেজোভা হত্যাকাণ্ড। নেক্সট কোশ্চেন চলে আসবো, কঙ্গো ফ্রি স্টেট গঠনের কথা বা গঠনের ক্ষেত্রে প্রধান উদ্যোগী দেশটির নাম কি? তো এখানেও পর্তুগাল হচ্ছে না, হল্যান্ড হবে না, স্পেন হয়ে যাবে রাইট আনসার। এখানে স্পেন, ইংল্যান্ডও হবে না। তো এখানে কঙ্গো ফ্রি স্টেট কিন্তু স্পেনের সঙ্গে রিলেটেড। নেক্সট তারপরে কোশ্চেনে চলে আসবো, ওয়ার্ল্ড পলিটিক নীতি গ্রহণ করেছিলেন কে? ওয়ার্ল্ড পলিটিক, এটা পরীক্ষা আসে। তো
তো এখানে অটো ভন বিসমার্কের তো রক্ত লৌহ নীতি তোমরা জানো, ওয়ার্ল্ড পলিটিক নীতি না। নেক্সট তারপর কাইজার দ্বিতীয় উইলিয়াম হচ্ছে রাইট আনসার। কাইজার দ্বিতীয় উইলিয়ামের হচ্ছে ওয়ার্ল্ড পলিটিক নীতি। ক্লিমেন্সো ফ্রেডরিক হিবার্ট হবে না। নেক্সট কোশ্চেন, শিল্প বিপ্লব কথাটি একটু আগে বলা হলো তোমাদের, কে প্রথম ব্যবহার করেন? আগাস্ট ব্লকই তো হবে না, লুই ব্লা হবে না, আর্নল্ড টোয়েনবি হয়ে যাবে রাইট আনসার। আর্নল্ড টোয়েনবি। শিল্প বিপ্লব কথাটা প্রথম কে ব্যবহার করেছিল? আর্নল্ড টোয়েনবি ব্যবহার করেছিলেন। নেক্সট তারপর কোশ্চেন, যে ইংল্যান্ড শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠনের অধিকৃত স্বীকৃতি হয় কত সালে? 1861 সালে হবে না, কারণ 10 বছর পর হয়েছিল, 1871 হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন চলে যাব, শ্রমিক সহ ইংল্যান্ডের অধিকাংশ মানুষের ভোটাধিকার লাভ করে কত সালে? 1861, 67, এখানে রয়েছে 67 হয়ে যাবে রাইট আনসার এখানে তোমাদের, 61 হবে না। 1867 সালে শ্রমিকদের ইংল্যান্ড গঠনের মানে ইংল্যান্ডের অধিকাংশ মানুষ কিন্তু ভোটাধিকার লাভ করেছিল, ভোট দেওয়ার অধিকার। নেক্সট কোশ্চেন চলে যাব, জাতীয় কর্মশালা বা ন্যাশনাল ওয়ার্কশপ কত সালে প্রতিষ্ঠিত, মানে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এক কথায়? এটা প্রতিষ্ঠিত হয়েছিল ফ্রান্সে, অবশ্যই ফ্রান্সে হবে জাতীয় কর্মশালা। তোমরা বই পড়েছো, বা যেটাকে বলা হয় ন্যাশনাল ওয়ার্কশপ, তো এটা তৈরি হয়েছিল কোথায়? ফ্রান্সে। জার্মানিও হবে না, ইংল্যান্ডও হবে না, বেলজিয়ামও হবে না। নেক্সট কোশ্চেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদের জনক কাকে বলা হয়? ব্রিটিশ সাম্রাজ্যবাদের জনক কাকে বলা হয়? শার্ল ফুরিয়ে হচ্ছে না, এটা শার্ল ফুরিয়ে হয় না। রবার্ট ওয়েনকে বলা হয় ব্রিটিশ সাম্রাজ্যবাদের জনক। নেক্সট কোশ্চেন, যে সন্ধির মাধ্যমে সিংহল ইংল্যান্ডের অধীনস্থ হয়েছিল সেটা কি সন্ধি? সেটি হচ্ছে, দেখো অপশানগুলো, যে এখানে রয়েছে বেসিনের সন্ধি, তারপরে রয়েছে অমৃতসর সন্ধি, তিয়েনসেন সন্ধি, অ্যামিয়েন্স সন্ধি। তো এটা উত্তর হবে অ্যামিয়েন্স সন্ধি। নেক্সট কোশ্চেন, নাটাল ব্রিটিশ উপনিবেশবাদ ভুক্ত হয়েছিল কত সালে? 1840 সালে। 1841, 42 হবে রাইট আনসার, 42 সালে। নেক্সট কোশ্চেনে চলে যাবো এবার, প্রশ্নমান 1। তো যাই হোক, এবার আমরা প্রশ্নমান 1-এর প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষে কাদের উপনিবেশ ছিল, মানে উপনিবেশ যে তৈরি করেছিল, কারা তৈরি করেছিল ভারতবর্ষে? সেটা উত্তর হয়ে যাবে ইংল্যান্ড তৈরি করেছিল। নেক্সট তারপরে যেটা পরীক্ষায় বেশি আসে সেটি হচ্ছে যে কে স্পেনিং জেনি আবিষ্কার করেছেন? স্পেনিং জেনি কে আবিষ্কার করেছেন? স্পেনিং জেনি হারগ্রিভস, মনে রাখবে হারগ্রিভস আবিষ্কার করেছে স্পেনিং জেনি। নেক্সট কোশ্চেন চলে আসবে যে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল কবে? তো প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 সালে, 1914 সালে, এবং সেটা কতদিন পর্যন্ত? 1918 সাল পর্যন্ত হয়েছিল, বা 19 বলা যেতে পারে, 1918 সাল বেশি লেখে সবাই, 1918 সাল পর্যন্ত, অর্থাৎ 4 বছর, 4 ইয়ার্স, 4 বছর এই বিশ্বযুদ্ধ চলেছিল। নেক্সট কোশ্চেন, সুয়েজ খাল কবে চালু হয়েছিল? তো সুয়েজ খাল চালু হয়েছিল 1869 সালে, অর্থাৎ ঠিক 1869 সালে। নেক্সট তারপরে কোশ্চেনটা পরীক্ষায় আসে যে দাস ক্যাপিটাল গ্রন্থটি কার লেখা? দাস ক্যাপিটাল গ্রন্থটি দেখো একটু আগে মনে হয় করানো হলো, সেটি হচ্ছে কার্ল মার্কসের লেখা, এবং তিনি সেটা কত সালে লিখেছিলেন? 1867 সালে লিখেছিলেন। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন হলো যে ইংল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ শহরের নাম লেখা। তো সেটি হচ্ছে হ্যাম্পশায়ার, মনে রাখার চেষ্টা করো। নেক্সট তারপর ত্রিশক্তি চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? ত্রিশক্তি চুক্তি কাদের মধ্যে হয়েছিল? 1882 খ্রিস্টাব্দে হয়েছিল, এবং সেটা জার্মানি, ইটালি, অস্ট্রিয়ার মধ্যে ত্রিশক্তি চুক্তিটা হয়েছিল। পরীক্ষা কিন্তু আসার চান্স খুবই বেশি, এটা পরীক্ষা আসার চান্স বেশি। নেক্সট তারপরে আছে যে বাষ্প শক্তির সাহায্যে জেমস ওয়াট কবে যন্ত্র চালানোর ইঞ্জিন আবিষ্কার করেন? তো এটা হবে জেমস ওয়াট কত সালে? 1769 সালে, এবং জেমস ওয়াট বাষ্প শক্তির সাহায্যে যন্ত্র চালানোর ইঞ্জিন আবিষ্কার করেছিল 1769 সালে। নেক্সট, ক্রিকেট অফ পলিটিক্যাল ইকোনমি গ্রন্থটি কার লেখা? অনেকে কিন্তু এটা পারবে না উত্তর। তো ক্রিকেট অফ পলিটিক্যাল ইকোনমি গ্রন্থটির লেখক হচ্ছেন কার্ল মার্কস, মনে রাখবে কার্ল মার্কস। তো কার্ল মার্কসের দুটো লেখা সম্পর্কে আমরা জানলাম, একটি হচ্ছে দেখো যে দাস ক্যাপিটাল, এবং আরেকটির নাম কি জানলাম? আরেকটি হচ্ছে যে ক্রিকেট অফ পলিটিক্যাল ইকোনমি, ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি, এটাই সন্দেহ হচ্ছিল, ক্রিটিক হবে এটা, ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি। নেক্সট কোশ্চেন, কে জার্মানিতে মার্ক নামে মুদ্রা ব্যবস্থা চালু করেছে? তো এটা উত্তর হবে অটো ভন বিসমার্ক। মার্ক নামে যে মুদ্রা ব্যবস্থা চালু করেছিল মার্ক, তো সেটা চালু করেছেন বিসমার্ক। একটা জিনিস মনে রাখবে যে বিসমার্ককে কিন্তু রক্ত ও লৌহ নীতির প্রবক্তা বলা হয়, এটা কিন্তু মনে রাখবে, পরীক্ষায় বেশি আসে যে রক্ত ও লৌহ নীতির প্রবক্তা কাকে বলা হয়? তো রক্ত ও লৌহ নীতির প্রবক্তা বলা হয় কাকে? না, উত্তর হয়ে যাবে বিসমার্ককে। নেক্সট কোশ্চেন, উপনিবেশবাদ বা কলোনিয়ালিজম এই কথাটি কোন শব্দ থেকে আসছে? তো কলোনিয়ালিজম
বা উপনিবেশবাদ কথাটি আসছে ল্যাটিন শব্দ, ল্যাটিন ইংলিশে ল্যাটিন, বাংলাতে লাতিন বলতে পারো বা ল্যাতিনও লিখতে পারো, দুটোই হবে। তো লাতিন শব্দ কি? তো লাতিন শব্দ কলোনিয়া থেকে কিন্তু কলোনিয়ালিজম। নেক্সট কোয়েশ্চেন, ফ্রান্সে প্রথম রেল ব্যবস্থা বা রেলপথ কবে চালু হয়? ফ্রান্সে প্রথম রেলপথ কবে চালু হয়েছিল? 1837 খ্রিস্টাব্দে প্রথম কিন্তু ফ্রান্সে রেলপথ চালু হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, যে জর্জ স্টিফেনসন কবে রেল ইঞ্জিন আবিষ্কার করেন? জর্জ স্টিফেনসন রেল ইঞ্জিন আবিষ্কারক, তো তিনি আবিষ্কার করেছেন 1814 খ্রিস্টাব্দে। কোশ্চেনগুলো কিন্তু একদম পরীক্ষা আসার মতো। নেক্সট তারপরে কোশ্চেন, যে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রধান ক্ষেত্র কী ছিল? তো ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রধান ক্ষেত্র ছিল বস্ত্রশিল্প। কি না? বস্ত্রশিল্প। নেক্সট কোশ্চেন, আশা করি তোমরা এটার উত্তর দিতে পারবে, কারণ রিপিটেড কোশ্চেন এটা, যে দাস ক্যাপিটাল একই দাস ক্যাপিটাল। তো দাস ক্যাপিটাল কার লেখা? এটা কার্ল মার্কসের লেখা দাস ক্যাপিটাল। থ্যাংক ইউ, সবাই বেশ উত্তর দিচ্ছ। নেক্সট কোয়েশ্চেন আসে, দেখো হচ্ছে ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেছিলেন? তো ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেছেন? না, আর্করাইট আবিষ্কার করেছেন ওয়াটার ফ্রেম। নেক্সট, উড়ন্ত মাকু, এক কথায় হয়ে যাবে উত্তর, উড়ন্ত মাকু জন কে। গুড বয়, সুন্দর উত্তর দিচ্ছ। নেক্সট, তারপর কোন সন্ধির দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে? কোন সন্ধিতে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটেছিল? সেটি হচ্ছে ভার্সাই সন্ধি। নেক্সট কোশ্চেনটা রিপিটেড কোশ্চেন আবারও দিয়েছি, আশা করি প্রত্যেকে পারবে, যে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়? আফ্রিকাকে বলা হয়। আফ্রিকা। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণটি কি? উত্তর হবে সেরোজোভা হত্যাকাণ্ড। নেক্সট কোশ্চেন, এবার 3 নম্বরের প্রশ্ন। তো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে বলে রাখি একটি বিষয়, তোমরা হয়তো দেখে অবাক হবে যে এটা কেন আমি দিয়ে দিলাম। তো বলে রাখি যে এটা হচ্ছে পার্ট অফ স্পিচ ইন ইংলিশ গ্রামার। এটা হচ্ছে আগামী দিন বা কয়েকদিন মানে আগামী 2 দিনের মধ্যে কিন্তু এই ক্লাসটি চলে আসছে তোমাদের। তো তোমাদেরকে বলবো টিউন থাকো, সাবস্ক্রাইব করে দাও, কারণ এখানে এই চ্যানেলে শুধুমাত্র সাজেশন দেওয়া হয় না, ইংলিশ রিলেটেড টপিক বহু পরিমাণে দেওয়া হয়, যাতে করে ছেলেরা ইংলিশটা ভালো করে রপ্ত করতে পারে। তো সেই পার্ট অফ স্পিচ থেকে তোমরা কি জানতে পারছো? ইংলিশ গ্রামার সম্পর্কে, এবং সেই ইংলিশ গ্রামারের মধ্যে রয়েছে পার্ট অফ স্পিচ। তোমাদের জাস্ট একটা টাচ দেবো এখানে, যেন এর নেক্সট ক্লাসটা তোমরা জয়েন করো, সেই কারণে বলা। এবং বলে দিয়ে একটু জাস্ট ছোট্ট করে বলবো যে আগামী যে ক্লাসটা আছে ইংলিশ গ্রামারে, সেটা তোমাদের কীভাবে উপকার পাবে। তো দেখো, ইংলিশ কিন্তু ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ আজকালকার দিনে। তো এখানে ইংলিশ গ্রামার কিন্তু তোমাদেরকে জানতেই হবে যদি তোমরা ইংলিশ শিখতে চাও। তা আগামী ক্লাসে কি পাচ্ছ তোমরা না, হোয়াট ইজ পার্ট অফ স্পিচ কি, একদম ভিত্তি থেকে শেখানো হচ্ছে। তো তোমাদেরকে বলবো রেডি থাকতে একদম। তো এবং ইটস ডেফিনেশন মানে সংজ্ঞা সম্পর্কে বলে দেওয়া হবে, কাকে বলে, কি বিষয়। সেখানে তোমার থাকছে হচ্ছে ক্লাসিফিকেশান থাকছে, কয় প্রকার ও কী, সেই ক্লাসিফিকেশানে আবার ফার্দার ক্লাসিফিকেশান মানে আরও ডিটেলসে ক্লাসিফিকেশান থাকছে। এবং শুধু তাই নয়, অ্যাম্পল মেনশন অফ এক্সাম্পলস, প্রচুর পরিমাণে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়া হবে, যেন একদম তোমাদের মুখস্থ মনে থেকে যায়। এবং মাইনিউট ডিটেলস, যথাযথ বিস্তারিত আলোচনা হবে, একদম A to Z, এ থেকে জেড পর্যন্ত, মানে টোটাল একদম ক্লিয়ারলি ভাবে। তো তোমাদেরকে বলবো অবশ্যই কিন্তু টিউন থাকো, পার্ট অফ স্পিচ সম্পর্কে কিন্তু বুঝিয়ে দেওয়া হবে তোমাদের। আগামী দিনে বা আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু ক্লাসটি তোমাদের চলে আসছে। তো সেই কারণে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম ইংলিশ রিলেটেড আপডেটস পাওয়ার জন্য। এগুলো কিন্তু না জানলে ইংলিশ শেখা কঠিন হয়ে পড়বে। তো যাই হোক, এবার আমরা চলে যাব আমাদের যে প্রিভিয়াস যেটা চলছিল প্রশ্ন উত্তর পর্বে। এবার হচ্ছে 3 নম্বরের প্রশ্ন, যে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সহায়ককারী 2টি বৈজ্ঞানিক আবিষ্কারের নাম কি? তো এখানে 2টো বৈজ্ঞানিক আবিষ্কারের নাম লিখে দিতে হবে। এতক্ষণে তোমরা জেনে ফেলেছো আবিষ্কারগুলোর নাম, যে একটা হচ্ছে উড়ন্ত মাকু জন কে এর আবিষ্কার করা, এবং জেমস হারগ্রিভসের হচ্ছে স্পেনিং জেনি। ব্যাস, ফুল মার্কস দিয়ে দেবে। নেক্সট কোয়েশ্চেন, ফ্রান্সের শিল্প বিপ্লব কেন দেরিতে হয়েছিল? এক্ষেত্রে তোমাদের বলে রাখবো যে প্রথম শিল্প বিপ্লব কোথায় হয়েছিল, এই প্রশ্নটা আসতে পারে, যে প্রথম শিল্প বিপ্লব কোথায় হয়েছিল, প্রথম শিল্প বিপ্লব। তো মনে রাখবে যে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল ইংল্যান্ডে। কোথায় হয়েছিল? ইংল্যান্ডে হয়েছিল কিন্তু প্রথম শিল্প বিপ্লব হয়েছিল ইংল্যান্ডে। ইংল্যান্ডের শিল্প বিপ্লব প্রথম হওয়ার পর তারপরে কোন দেশে হয়েছিল? ইংল্যান্ডের পরে হয়েছিল হচ্ছে ফ্রান্সের বহু যে দেশগুলো রয়েছে, বেলজিয়াম থেকে শুরু করে আরও নানান দেশ, এখন বলছি না, তো সেই সমস্ত দেশে কিন্তু হয়েছিল। অর্থাৎ প্রথমে কিন্তু ইংল্যান্ডে হয়েছিল, ইংল্যান্ড প্রথম, এবং ফ্রান্স কিন্তু লাস্টে হয়েছিল। তো ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হলো, এক বিষয় কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে।
এবং ফ্রান্সে কেন দেরিতে হলো, আগে কেন হলো না, এ বিষয়ে কিন্তু এক্ষুনি জানবো। তো দেখো যে ফ্রান্সে শিল্প বিপ্লব কেন দেরিতে হয়েছিল, এইটাই হচ্ছে বিষয়, বুঝিয়ে দেওয়া হলো তোমাদের। তো ইউরোপের দুই শক্তিধর দেশ, তো ইউরোপ কান্ট্রির দুটো শক্তিধর দেশের নাম কি? একটি হচ্ছে ইংল্যান্ড, আরেকটি হলো ফ্রান্স। খুব সহজ। তো ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে ইংল্যান্ডে কেন হলো, ফ্রান্সে কেন দেরিতে শিল্প বিপ্লব হলো, এই হচ্ছে প্রশ্ন। তো ইউরোপের দুই শক্তিধর দেশ ইংল্যান্ড ও ফ্রান্স শিল্প বিপ্লব একই সময়ে কিন্তু শুরু হয়েছিল, এটা কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তো একই সময় শুরু হওয়ার পরেও ফ্রান্সের অগ্রগতির হার ছিল খুবই শ্লোথ। এবার প্রশ্ন হলো যে শ্লোথ মানে কি? শ্লোথ মানে কিছুই না, শ্লোথ মানে হচ্ছে স্লো, ও মানে খুব লেজি টাইপ। হয়তো তোমরা হাসবে, কিন্তু ঠিক কথাই বলছি আমি, লেজি টাইপ ছিল খুব। তো ফ্রান্সের অগ্রগতি মানে উন্নতি, প্রোগ্রেসের হার ছিল খুবই স্লো। এর অন্যতম কারণ কি না, এর অন্যতম কারণ হচ্ছে পলিটিক্যাল মানে রাজনৈতিক অস্থিরতা। তাছাড়াও তখন ফরাসি বিপ্লবের সময়, আর এদিকে নেপোলিয়নের সামরিক অভিযান চলছে, আর তার পরবর্তী সময় বিভিন্ন জুলাই ও ফেব্রুয়ারি বিপ্লব সম্পর্কে তোমরা পড়েইছো। তো ইত্যাদি কারণের কারণে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছিল। তো তাই 1800 সাল থেকে ফ্রান্সে শিল্প বিপ্লব শুরু হলেও এর গতি এসে 1860 সালের পরবর্তী সময়ে থাকে। অর্থাৎ যেখানে ইংল্যান্ড চরম একটা জায়গায় পৌঁছে গিয়েছিল, কিন্তু ফ্রান্স একদম পিছিয়েই ছিল ফ্রান্সের পলিটিক্যাল অস্থিরতার কারণে। তো যাই হোক, নেক্সট কোশ্চেনে চলে আসবো যে মার্ক্সবাদের প্রধান নীতিগুলি কী ছিল। তো মার্ক্সবাদের প্রধান নীতিগুলি কী কী ছিল দেখো, আমি ডাইরেক্ট উত্তর বলে দিই তোমাদের, তোমরা এখানে পড়ে নিতে পারো। তো প্রথম হচ্ছে যে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, দ্বিতীয়ত ঐতিহাসিক বস্তুবাদ, তৃতীয়ত হচ্ছে উদ্বৃত্ত মূল্যতত্ত্ব, চতুর্থত শ্রেণী সংগ্রাম, আর হচ্ছে বিপ্লব। এগুলো সম্পর্কে নেক্সট ভিডিওতে আলোচনা হবে, এখন বিস্তারিত আলোচনা করছি না কারণ অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিওটা। নেক্সট কোশ্চেনে চলে আসবো যে সুয়েজ খাল খননের উদ্দেশ্য কী। তো সুয়েজ খাল খননের উদ্দেশ্য কী ছিল না, ইউরোপের শিল্পোন্নত দেশগুলি জলপথে আফ্রিকা মহাদেশের চারপাশে সুদীর্ঘ পথ অতিক্রম করে তারপরে হচ্ছে পূর্বের দেশগুলির সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ রক্ষা করত। এর ফলে তাদের প্রচুর সময় ও অর্থ ব্যয় হতো। তাই পাশ্চাত্যের সঙ্গে প্রাচ্যের যোগাযোগ সংযোগ মানে সহজ করার জন্য মিশরের ভূখণ্ডের মাঝে সুয়েজ খাল খনন করা হয়েছে, সুয়েজ খাল। নেক্সট কোশ্চেন যে বলকান সংকট বলতে কী বোঝে, এটা কিন্তু পরীক্ষায় আসে বেশি। তো বলকান সংকট বলতে কী বোঝো না, ইউরোপের পূর্ব দিকে হচ্ছে ইজিয়ান সাগর ও দানিউব সাগর মধ্যবর্তী পার্বত্য অঞ্চলের নাম হচ্ছে বলকান অঞ্চল। আশা করি বলকান অঞ্চল সম্পর্কে কোনো ডাউট নেই। তো বলকান সংকট কেন হলো, বলকান সংকটের কারণ কি না, প্রথম সমস্যা হচ্ছে বলকান সমস্যা। তো বলকান সমস্যাটা কি না, পঞ্চদশ থেকে অষ্টাদশ শতক পর্যন্ত বলকান অঞ্চলে মুসলিমদের প্রাধান্য ছিল, কিন্তু অষ্টাদশ শতক থেকে তুরস্কের দ্রুত পতন হতে শুরু করলো। এই অঞ্চলে রাজনৈতিক শূন্যতা দেখা দেয় এবং এই শূন্যতা পূরণের বিভিন্ন ইউরোপীয় শক্তি ছুটে এলে জটিল সমস্যা তৈরি হয়। নেক্সট দেখো যে অস্ট্রো রুশ বিরোধ, মানে অস্ট্রেলিয়া রুশদের মধ্যে যে সংগ্রাম বিরোধ। তো তুরস্ক দুর্বল হয়ে পড়লে বলকান অঞ্চলে রাশিয়া আধিপত্য প্রতিষ্ঠা করে। কিন্তু পরবর্তীকালে এই অঞ্চলে অস্ট্রিয়া ঢুকে পড়লে অস্ট্রো রুশ বিরোধ শুরু হয়। ইত্যাদি কারণে কিন্তু বলকানে এই সংকটটি হয়েছিল। নেক্সট তারপরে রয়েছে দেখো যে অস্ট্রো সার্ব বিরোধ। এটা কি না, অস্ট্রিয়া বলকান অঞ্চলে স্লাভ জাতি অধ্যুষিত বাসনিয়া ও হার্জেগোভিনা রাজ্য দখল করলে স্লাভ জাতি অস্ট্রিয়ার বিরুদ্ধে আন্দোলন শুরু করে। স্লাভ জাতির আন্দোলনের নেতৃত্ব দেয় সার্বিয়া কিন্তু লিড করেছিল। তারপর কি এর ফলে সার্বিয়া অস্ট্রিয়ার বিরুদ্ধে চলে গিয়েছিল। তো এই সমস্ত ইত্যাদি কারণবশতই কিন্তু এই বলকান সংকটটি হয়েছিল। যদি বুঝতে অসুবিধা হয় আমি নেক্সট ভিডিওতে আবারও রিপিট করে বুঝিয়ে দেবো। তোমাদের কাজ হলো এগুলোকে যদি জানা থাকে তো খুবই ভালো, না জানা থাকলে অবশ্যই পেন ডাউন করো বা নোট ডাউন করো, লিখে রাখো এবং মুখস্থ করে ফেলো। যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন উত্তরে যদি মানে সমস্যা থেকে থাকে, প্রবলেম হয় বা ডাউট থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও, নিচে কমেন্ট করবে। এবং তোমাদের বলবো এরকম রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করলে তবেই কিন্তু যে ডেলি আপডেটস দেওয়া হয় শুধুমাত্র ইংরেজি ইতিহাস নয়, আরও অন্যান্য ভ্যারিয়াস সাবজেক্টসের ওপর, সেগুলো কিন্তু পেতে থাকবে। আর হ্যাঁ, এই চ্যানেলে কিন্তু তোমরা সবচেয়ে বেশি যে আপডেটটি পাবে সেটি হচ্ছে ইংলিশ।
ইংলিশের উপর কিন্তু আপডেট তোমরা খুব বেশি পরিমাণে পাবে। তো সেই কারণেই বলবো আগামী 2-3 দিনের মধ্যে একদম ইংলিশ তোমাদের শুরু হয়ে যাচ্ছে, ইংলিশ মানে টিচিং শুরু হয়ে যাচ্ছে, একদম ইংলিশ লার্ন করতে পারবা খুব ভালোভাবে, কারণ একদম ভিত থেকে শিখিয়ে দেওয়া হচ্ছে তোমাদের, এবং সেটি প্রজেক্টরের মাধ্যমে, উন্নত পদ্ধতির মাধ্যমে, যেটা এখন বর্তমানে চলে এসেছে। তো তোমাদেরকে মানে একদম পেন অ্যান্ড পেপার তোমরা নিয়ে রেডি হয়ে থাকবে, এবং তোমাদের সামনে চলে আসছে গ্রামারের যে ক্লাস। তো যাই হোক, এখানে আজকে ভিডিও শেষ করি, অনেকক্ষণ বলা হলো। তো যাই হোক, তোমাদের বলবো ভালো করে কিন্তু পড়াশোনা করো। থ্যাংক ইউ।